হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের আমি ক্লাস 11-এর কার্য শক্তি চ্যাপ্টারটির সেট 1-এর 1 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলো করাবো। তারপরে অবশ্যই তারপরের ক্লাসে নেক্সট পাবে। তো তিনটা ক্লাসে ভাগ করেছি ক্লাসটিকে, আমি 1 থেকে 13 করাবো, তারপর 14 থেকে সামথিং, তারপরে বাকি লাস্ট রেস্ট। তো তিনটা ক্লাসের মধ্যে আমরা কার্যশক্তির সমস্ত অঙ্কগুলো করাবো। তো আজকে 1 থেকে 13 পর্যন্ত যে অঙ্কগুলো করাবো তার উপর সেই অঙ্কগুলো করার জন্য যেসব থিওরি বা ফর্মুলাগুলো তোমাদের প্রয়োজন হবে সেগুলো আমি আগে বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। তো চ্যাপ্টারের নাম কি? কার্য ও শক্তি। কার্য ও শক্তি থেকে তোমাদের যে অঙ্কগুলো করাবো সেগুলো খুব কনসেপচুয়াল অঙ্ক, খুব ভালো ভালো সহজ সহজ অঙ্ক। তো সেগুলো করার জন্য প্রথমে যে থিওরিগুলো লাগবে সেগুলো প্রথমটাই হলো কার্য কাকে বলে। কার্য কাকে বলে ভাই? কার্য বলে হলো যে কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং যদি বস্তুটার স্মরণ ঘটে, তাহলে প্রযুক্ত বলের দিকে বা বলের প্রয়োগ বিন্দুর যে স্মরণটা ঘটলো সেই বল ইন্টু দ্যাট স্মরণ ইজ কল্ড কার্য। ঠিক আছে? তো W হয় F ইন্টু এস। ওকে, এবার যদি বাই চান্স কোনো বস্তুকে, মানে এটা কেমন হলো, মনে করো এটা একটা বস্তু, এই বস্তুটাকে এদিক বল প্রয়োগ করা হলো, তাতে বস্তুটা এইখানে এসে পৌঁছালো, এটা হলো ডিসপ্লেসমেন্ট এস। যদি বাই চান্স বস্তুটাকে গ্রাউন্ডে রেখে, গ্রাউন্ড মনে করো, গ্রাউন্ডে রেখে যদি অ্যাঙ্গেল করে ফোর্স দেওয়া হয় তাহলেও বস্তুটা সামনের দিকে এগায়, তখন এফ এর একটা কম্পোনেন্ট, এটা যদি থিটা হয়, এফ কস থিটা তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, এবং তার ফলে তার যদি স্মরণ এস হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কার্য ইকুয়াল টু হবে সেই বলটা, যেই বলটা তাকে স্মরণ করলো, যেদিকে স্মরণ করালো সেই দিককার বল, দ্যাট ইজ এফ কস থিটা ইন্টু এস, দ্যাট ইজ এফ এস কস থিটা। এখান থেকে আমরা বলতে পারি যে কার্যের জেনারেল ফর্মুলা হলো W ইকুয়াল টু এফ ডট এস। ওকে, দ্যাটস মিন বল আর স্মরণের ডট প্রোডাক্ট। এবার বল আর স্মরণের যদি অ্যাঙ্গেল মাঝখানে 0 হয়, ওরা যদি একে অপরের দিকেই হয় তাহলে cos 0 ইকুয়াল টু 1, আর যদি কোনো অ্যাঙ্গেল করে থাকে তাহলে সেই অ্যাঙ্গেল অনুযায়ী হবে এফ এস কস দ্যাট অ্যাঙ্গেল। ওকে, আর এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায় যে সেটা হলো যদি এফ আর এস বাই চান্স 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে তাহলে W ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, কারণ cos 90 0 হয়। ফর এক্সাম্পল অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে। এমন অবস্থায় তুমি শুটকেস হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, এবার শুটকেস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলে তোমার বলটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। কোন বল? অভিকর্ষ বল। এমন অবস্থায় তুমি যদি হেঁটে যাও তাহলে সুটকেসটার উপর কোন বল কাজ করছে? শুধু অভিকর্ষ বল। এবং তুমি এগিয়ে যাচ্ছ সামনে, তাহলে সুটকেসটা সামনের দিকে এগালেও সুটকেসের উপর সামনের দিকে কোনো বল প্রয়োগ করা হয়নি, ওর উপর খালি অভিকর্ষ বলই প্রয়োগ হচ্ছে। তো অভিকর্ষ বল আর তোমার সামনে স্মরণ, এটা মাঝখানে অ্যাঙ্গেল তো 90 হয়, সেক্ষেত্রে কিন্তু সেটাকে কার্যহীন বল বলে। ওকে, তারপরে জানতে হবে কি বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য। মনে রাখবে, যদি আমি যখন বহিস্থ এজেন্ট, মানে আমি মনে করো কোনো একটা কাজ করছি, কোনো একটা বল প্রয়োগ করছি, করে কোনো একটা বস্তু স্মরণ করাচ্ছি, তখন যদি আমি কোনো একটা অন্য বলের এগেনস্টে সেই কাজটা করি তাহলে আমার কাজটা পজিটিভ। কিন্তু অলরেডি কোনো একটা বলের দ্বারা সেটা হচ্ছিল, সেই অবস্থায় আমি যদি কাজটা করি তাহলে সেটা কিন্তু নেগেটিভ কার্য। মানে অন্য কোনো বলের এগেনস্টে করা কাজ ইজ পজিটিভ কাজ, মানে সেটা হলো কাজটা আমি করলাম। ঠিক আছে? কাজ যদি তুমি করো দ্যাট ইজ পজিটিভ কাজ। আর যদি কাজটা অটোমেটিক হয়, তোমার এখানে কোনো ভূমিকা না থাকে, তাহলে সেই কাজটা কিন্তু নেগেটিভ কাজ। ফর এক্সাম্পল কোনো একটা বস্তুকে তুমি যদি মাটি থেকে মনে করো ওপরে উঠাচ্ছ, তাহলে ওপরে কি উঠতে চাইবে না, কারণ নিচের দিকে এমজি কাজ করছে, তুমি এমজির এগেনস্টে এমজির সমান পরিমাণ বল দিয়ে তাকে ওপরে উঠাচ্ছ। ওকে, তাহলে তুমি কার এগেনস্টে করছো? এমজির এগেনস্টে। তাহলে তুমি যে বলটা প্রয়োগ করছো সেটা এমজির এগেনস্টে, তারপরে তুমি সেটাকে মনে করো এইচ পর্যন্ত উঠালে তোমার এক্ষেত্রে কার্যটা হবে এমজি ইন্টু এইচ। এই কাজটা কিন্তু পজিটিভ কার্য। বাট যদি সেই বস্তুটাই নিচের দিকে নামে, বস্তুটা যদি এখান থেকে এখানে নিচে নিয়ে আসছো, ঠিক আছে, এখানে উঠাচ্ছিলে এবার নিচে নিয়ে আসছো, তাহলে অলরেডি এমজি ওটাকে নামাচ্ছে, তাহলে তুমি কি করছো? তুমি তো কোনো কাজ করছো না। তুমি যে বলটা প্রয়োগ করছো হাতে যখন রেখেছো, তখন ভারীর জন্য এমজি হাতে তোমার কাজ হচ্ছে, এমজি বলটা কাজ করছে। কিন্তু তুমি তার পরিবর্তে যদি এমজি বলই দাও, তবু বস্তুটা তুমি নিচে নিয়ে যাচ্ছ। দ্যাটস মিন তুমি এখানে কিন্তু কাজ করছো না, এখানে কাজটা কিন্তু নেগেটিভ কাজ হচ্ছে। দ্যাটস মিন এখানে অভিকর্ষই কাজ করছে, তবে তোমার কাজ যদি ধরা হয় তাহলে এটা -mgh। ওকে, এটাকে বলা হয় নেগেটিভ কার্য। তাহলে বলের বিরুদ্ধে তুমি যদি করো বহিস্থ এজেন্ট, ঠিক আছে, তাহলে তুমি কাজ করছো, মানে তুমি বহিস্থ এজেন্ট, অভিকর্ষ বল কাজ করছে ওর উপর। তো অভিকর্ষ বলের বিরুদ্ধে করলে তোমার কার্য পজিটিভ, তুমি ওয়ার্কটা করলে তোমার মধ্যে শক্তি, বস্তুটার মধ্যে শক্তি জমলো। আর এটা কি
যদি নিচের দিকে নামে তাহলে এক্ষেত্রে তোমার কাজ নেগেটিভ, কারণ ওটা অটোমেটিক নামছিল। এবার এটা যদি সাপেক্ষটা অভিকর্ষে নিয়ে চলে আসো, তাহলে তুমি হলা মানে বল প্রয়োগকারী আর অভিকর্ষ হলো কাজ করছে, তাহলে অভিকর্ষ হলো বহিস্থ এজেন্ট। তাহলে এক্ষেত্রে দেখো বহিস্থ এজেন্টকে অভিকর্ষ নিজের তুমি হাতে ধরে রেখেছো, তাও অভিকর্ষ নিজের বলের জন্য ওকে নামাচ্ছে, তাহলে এক্ষেত্রে কিন্তু অভিকর্ষ বল কাজ করছে, তুমি ওটাকে উপরে নিয়ে যেতে চাইছো কিন্তু তবুও ওটাকে নামিয়ে দিচ্ছ অভিকর্ষ বল, তাহলে অভিকর্ষ বল তোমার এগেনস্টে কাজ করছে, তাহলে এটা হলো মানে ইউ, এটা কি ইউ। আর যদি এটা যদি আমি গ্র্যাভিটেশনের জন্য বলি তাহলে কিন্তু এটা কিন্তু পজিটিভ কাজ হয়ে যাবে, আর এটা ইউ তো। আর এখানে যদি গ্র্যাভিটেশনের জন্য বলি তাহলে দেখো গ্র্যাভিটেশন কি চাইছে, গ্র্যাভিটেশন চাইছে ওটাকে নামাতে, আর তুমি কি করছো ওপর উঠাচ্ছ, তাহলে গ্র্যাভিটেশন নিজে কিছু করতে পারছে না, গ্র্যাভিটেশন তোমার দ্বারাই ওটাকে ওপর উঠিয়ে দিল, তাহলে এক্ষেত্রে কিন্তু গ্র্যাভিটেশনের কাজ যদি বলো তাহলে কিন্তু -mgh, এই কথাটা তোমাকে বুঝতে হবে। তোমাকে দেখতে হবে তুমি কোন বলের জন্য কাজ বের করছো, ভালো করে কথাটা শোনো, কি বললাম, তোমায় কি দেখতে হবে তুমি কোন বলের জন্য কাজ বের করছো। যদি অভিকর্ষ বলের জন্য কাজ বের করো, বা অভিকর্ষ বল যদি তোমার ক্ষেত্রে বহিস্থ এজেন্ট হয়, তাহলে বস্তুটাকে নিচে কে নামায়, অভিকর্ষ বল নামায়, তাহলে অভিকর্ষ বলের কাজ পজিটিভ। বস্তুটাকে ওপরে যখন তুমি উঠাচ্ছ, অভিকর্ষ বল কি উঠাচ্ছে কি, তাহলে অভিকর্ষ বলের কাজ নেগেটিভ। বাট তোমার কথা যদি বলা হয় যে তুমি ইউ আর দ্য বহিস্থ এজেন্ট, ইউ আর দ্য ওয়ার্ক, মানে তুমি কাজটি করছো, তাহলে সেক্ষেত্রে কি তুমি যদি বস্তুটাকে ওপরে নিয়ে যাও, তাহলে তুমি নিয়ে যাচ্ছ মানে অভিকর্ষের বিরুদ্ধে গিয়ে, দ্যাটস মিন ইয়োর কাজ ইজ পজিটিভ। আর যদি তুমি বস্তুটাকে নিচে নামাও তাহলে কি তুমি নামাচ্ছ বাট অভিকর্ষ বলের দ্বারাই নামাচ্ছ, তাহলে তোমার কাজটা কিন্তু নেগেটিভ। ক্লিয়ার? চলো, এই হলো ওয়ার্ক পজিটিভ, ওয়ার্ক নেগেটিভ। নেক্সট হলো তোমার আর কি হবে, পাওয়ার বা ক্ষমতা কিছুই না, কার্য বাই সময়। ঠিক আছে, সময় নিয়ে একটা কত সময়ে কতটা কাজ করলে তার হারটাকে বলা হয় ক্ষমতা। এটার বিভিন্ন রাশিমালা হতে পারে, সেটা হলো ডাব্লিউ। আচ্ছা কার্যের আর বিভিন্ন রাশিমালাটা বলে দিই। ডাব্লিউ ইকুয়াল টু কি বলা হয়, এফএস। তো এখান থেকে কিন্তু আরেকটা কার্যের রাশিমালা বের করা যায়, সেটা হলো তোমার এফ ইন্টু এস আছে, এখান থেকে আরেকটা রাশিমালা করা যায়, মানে এটা হলো ম্যাথামেটিক্যালি করা যায় যে এফকে মনে করো তুমি এ দিয়ে ভাগ করলে, তাহলে এটা কি হবে, এস ইন্টু এ হয়ে গেল। ওকে, আচ্ছা এফ বাই এ মানে বল বাই এরিয়া, এটা কিন্তু হয়ে যায় প্রেশার। এই ক্ষেত্রে হচ্ছে না, অন্য কোনো ক্ষেত্রে মনে করো কোনো বস্তুকে বল প্রয়োগ করে ছোটো করছো, তাতে তো স্মরণ ঘটালে কণাগুলোর, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ইউজ হতে পারে, পি হয়ে গেল। আর এস আর এ ইন্টু দৈর্ঘ্য ইন্টু এই প্রস্থকালটা হয়ে যায় ভি, তাহলে কিন্তু কার্য ইকুয়াল টু পি ভিও হয়। মনে করো কোনো একটা ফুটবলকে চেপে ছোটো করলে, তাহলে স্মরণ তো ঘটলো। এক্ষেত্রে কার্য বের করার সময় তুমি যেটা বল দিলে সেই বলের সাথে ক্ষেত্রবল ভাগ করে তোমাকে বের করতে হবে প্রেশার, এবং যতটা ভলিউম চেঞ্জ হলো সেই ভলিউম চেঞ্জ গুণ করলে বেরিয়ে যাবে কার্য। ঠিক আছে, তাহলে কার্যের যেমন রাশিমালা হয় এফ ইন্টু এস, এবং কার্যের রাশিমালা কিন্তু পি ইন্টু ভিও হয়, মনে থাকবে। চলো, ওকে, পাওয়ার রাশিমালা কি তাহলে, ডাব্লিউ বাই টি ইকুয়াল টু পি। ওকে, এখান থেকে পি এর আরও ভ্যারাইটি অফ রাশিমালা তৈরি করা যায়। ডাব্লিউ বাই টি মানে ডাব্লিউকে অনেক সময় দেখা যায় এফ ইন্টু এস বাই টি, আবার এস বাই টিকে ভি হয়ে যায়, তাহলে এফ ইন্টু ভি, এটাও কিন্তু পাওয়ারের রাশিমালা, খেয়াল থাকবে। আচ্ছা, পাওয়ারের একক ওয়াট হয়, ঠিক আছে, কার্যের একক জুল হয়, আর জুল পার সেকেন্ডকেই ওয়াট বলে। ঠিক আছে, আর আরেকটা হয় হলো কিলোওয়াট, 1000 দিয়ে ভাগ করতে হয়। আরেকটা হয় হলো হর্স পাওয়ার, যেটা 746 ওয়াট ইকুয়াল টু 1 হর্স পাওয়ার বলা হয়। এই হলো পাওয়ার। এবার এনার্জি মানে ওই কার্য করার সামর্থ্যকে বলা হয়, মানে ওই কার্যটাকে এনার্জি হিসাবে তুমি ধরতে পারো। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এনার্জির সময় তোমার এনার্জি আমরা মেনলি কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি পড়বো, মানে যান্ত্রিক শক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি। যেখানে গতিশক্তি রাশিমালা হয় ই অফ কে, কাইনেটিক এনার্জি রাশিমালা হয় হাফ অফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, আর পোটেনশিয়াল এনার্জি রাশিমালা হয় সাধারণত, যদি পোটেনশিয়াল এনার্জি কাকে বলে, কাইনেটিক এনার্জি মানে কি, ওর গতিবেগের দরুন যে শক্তি, দ্যাট ইজ হাফ অফ এম ভি স্কোয়ার, বেগ থাকলে হলো। কিন্তু পোটেনশিয়াল এনার্জি হলো তার পজিশনের দরুন বা আকারের দরুন, দুটো হয়। পজিশন হিসাবে যদি আমরা অভিকর্ষ নিই, কোনো বস্তুকে যদি তার অভিকর্ষের বিরুদ্ধে উপরে নিয়ে যাই, তাহলে পজিশন চেঞ্জ করলাম, তখন তার উপর যে কাজ করা হয় সেই কাজটাই হলো তার স্থিতিশক্তি। আর আমি এখানে আগেই পেয়েছি যে কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে উপরে উঠলে তার উপর কাজ করা হয় mgh, তাহলে ইপি ইকুয়াল টু mgh, এটা অভিকর্ষীয় স্থিতিশক্তি। আর একটা হয় স্প্রিং মানে একটা স্প্রিংকে যদি সংকুচিত প্রসারিত করা হয়, তার মধ্যে একটা বল ধ্রুবক বলে বিষয় থাকে, আমরা থিওরিতে পড়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, থিওরি দেখবে, সেখানে পোটেনশিয়াল যেটা হয় হাফ অফ কে এক্স স্কোয়ার। তাহলে স্প্রিংয়ের ক্ষেত্রে দেখতে হয় কতটা ইনক্রিজ করলো বা কতটা ডিক্রিজ করলো সাইজ, সেই হিসাবে ওর এনার্জিটা বের করা যায় হাফ অফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে কাইনেটিক এনার্জি এটা, পোটেনশিয়াল এনার্জি এটা। আরেকটা হয় কার্য শক্তি উপপাদ্য, সেটা দেখে নাও, ওয়ার্ক এনার্জি থিওরেম।
ঠিক আছে, এটা দিয়েও প্রবলেম করতে হতে পারে। সেটা হলো যে কার্যত শক্তি, তো অনেক সময় বেরাই যে কার্য ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু ই কে ফাইনাল মাইনাস ই কে ইনিশিয়াল, মানে কোনো বস্তুর ফাইনাল শক্তি মাইনাস ইনিশিয়াল শক্তি ইকুয়াল টু কার্য বেরাই। ঠিক আছে, এটা বলে কার্যশক্তি উপপাদ্য। ঠিক আছে, তো এই টপিকগুলোর উপর ভিত্তি করে আমরা প্রবলেমগুলো করাবো। যদি প্রবলেমগুলো করাতে নতুন কিছু পাই আবার, তাহলে তার থিওরিটা বলে দেবো। ঠিক আছে, তো শুরু করছি আজকে প্রথম অঙ্ক। 1 আর 2 দেখো, সিম্পল অঙ্ক। কি বলছে? 50 কেজি ভর বিশিষ্ট একটা ব্যক্তি 1000 মিটার উচ্চতা বিশিষ্ট কোনো পাহাড়ে উঠলো, তো সেই ব্যক্তি কত কাজ করবে? আরে ভাই, যখন তুমি পাহাড়ে উঠছো নিজের বডিকে নিয়ে উঠছো, কিন্তু পাহাড়ে উঠছো মানে কি তুমি মাথায় করে কিছু নিয়ে ওঠা, মানে সেটা তো আলাদা জিনিস। ঠিক আছে, কিন্তু যদি তুমিও উপরে ওঠো, একটা বস্তুকে হাতে করে উঠালে মানে শুধু বস্তুটাকে নিয়ে গেলে। এবার তুমি পাহাড়ে উঠছো মানে নিজের বডিকে টেনে উঠছো, তোমার নিজের বডির ওজনটা কিন্তু নিচের দিকে কাজ করছে। ঠিক আছে, পাহাড় থেকে তুমি পাহাড়ের কোনো ধারে উঠার সময় যদি হাত ছুটে গিয়ে না ধাপাস করে পড়বে এমজির জন্য, তো তুমি সেই এমজিকে কাটিয়ে উপরে উঠছো, তাহলে তুমি এমজির এগেনস্টে উঠছো, নিজের যে ওয়েটটা তার এগেনস্টে উঠছো। তাহলে এক্ষেত্রে তুমি যে বলটা তোমাকে দিতে হচ্ছে সেটা কি তোমার যে ওজন তার সমান বল। ঠিক আছে, তারপরে তুমি একটা ডিস্টেন্স কভার করছো যেটা হলো তোমার 1000 মিটার উচ্চতা। তাহলে সেক্ষেত্রে তোমার কার্য কত হবে? কার্য হলো তোমার নিজের এগেনস্টে কার্য, দ্যাট ইজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি বল ইন্টু সরণ। এখানে বলটা কত? বলটা হলো তোমার সেই এমজি নিজের ওজনটাই, আর সরণটা কত? সরণটা তোমার এইচ, যতটা হাইট উঠবে, দ্যাট ইজ এম কত তোমার 50, জি কত 9.8, আর এইচ কত 1000। ব্যাস, তোমার প্রথম অঙ্ক কমপ্লিট। কত হবে? 9.8 জায়গায় 10 ধরলে অঙ্কটা সহজ হতো। তাহলে এটা আমাকে একটু ক্যালকুলেট করতে হবে। 9.8 ইন্টু 50 ইন্টু 1000 করলে হচ্ছে 4 9 49 আর 4টা 0, 49 আর 1 2 3 4টা 0 তোমার নিউটন। ঠিক আছে, বইয়ের উত্তর দেখি। বইয়ের উত্তর কথা বলছে 49 ইন্টু 10 টু দি ধারের তারিখ, আর কার্য একক জুল। ঠিক আছে, তাহলে 49 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল। ক্লিয়ার? প্রথম অঙ্ক কমপ্লিট, একদম সিম্পল অঙ্ক। 2 নম্বর কি বলছে? 10 কেজি ভরের একটা বস্তু একটা অনুভূমিক তলের উপর আছে, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 20 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি অনুভূমিকভাবে 8 মিটার সরে গেল। কৃত্যা কার্যের পরিমাণ কত? এক্ষেত্রে তোমার ভর কিন্তু ম্যাটার করবে না, তুমি 10 কেজির না 50 কেজির তোমার ভরও ম্যাটার করবে না, যে বস্তুটা রাখা আছে তার ভরও ম্যাটার করবে না, কারণ বস্তুটার উপর যে বলটা প্রয়োগ করেছে সেটা ম্যাটার করবে। ঠিক আছে, এখানে কেসটা হলো এটা হলো একটা অনুভূমিক তল, এখানে একটা বস্তু আছে কত কেজি? 10 কেজির। সেটা 10 কেজি জায়গায় যদি 50 কেজি হতো ডাজন্ট ম্যাটার। ম্যাটার হলো এর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, যেটা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এবং সে অনুভূমিক বরাবর 8 মিটার সরে গেছে, দ্যাট ইজ দিস ইজ দ্য 8 মিটার। তাহলে কার্যকত, তাহলে এক্ষেত্রে কার্য কি? ডাব্লিউ ইকুয়াল কি বলো? এফ কস থিটা পার্টটা ইন্টু এস, তাই না? তাহলে এফ কস থিটা কত? এফ হলো 20, কস থিটা হলো 60 ডিগ্রি, ইন্টু এস হলো 8 মিটার। তাহলে 20 ইন্টু কস 60 মানে হাফ, ইন্টু 8, তাহলে 8 দিয়ে 2 4 8, আর 4 2 8, 80 জুল। দেখো, বুঝতে পারলে? উত্তর মিললো। এইগুলা ক্যালকুলেশন মুখে করা যায়। ঠিক আছে, সিম্পল অঙ্ক। দেখো, এই ডেটাটা কিন্তু কোনো কাজের না, কারণ এক্ষেত্রে অনুভূমিক তলের উপর আছে। তোমার ওয়েট কখন লাগবে? যখন তুমি গ্র্যাভিটির বিরুদ্ধে উপরে উঠবে, তখন ওপরে যখন উঠবে, আদারওয়াইজ তোমার ওয়েটের কোনো ডাজন্ট ম্যাটার, লাগে না। জাস্ট ওর উপর কত বল প্রয়োগ করেছে দ্যাট ইজ ম্যাটার। আর সেই বলের প্রয়োগ বিন্দুর দিকে যদি স্মরণ হয় তো ভালো, যদি সেদিকে স্মরণ না হয় তাহলে যেদিকে স্মরণ হচ্ছে তার কম্পোনেন্ট নিয়ে নেবো, দিয়ে কার্যটা বের করবো, বা ডাইরেক্ট ফেলবো এফ এস কস থিটা ফর্মুলাটা। আমরা তো জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস বা এফ এস কস থিটা, সেখান থেকে বসালে হয়ে যাবে। বুঝে গেল? 1 2 একদম ইজি অঙ্ক। চলো, আস্তে আস্তে কঠিন হবে, চাপ নিও না। চলো নেক্সট। 3 আর 4 দেখো কি বলছে। 3 কি বলছে? পৃথিবী থেকে 1.6 কিমি ঊর্ধ্বে কিছু পরিমাণ মেঘ থেকে বৃষ্টিপাতের ফলে সমুদ্র তলের লেভেলে অবস্থিত পৃথিবী পৃষ্ঠে 2.4 মিটার স্কোয়ার জায়গায় 1.25 সেমি গভীরতায় জল জমে যায়। সেই জলকে আবার মেঘে তুলতে কত কাজ করতে হবে? সিম্পল কথা, যে জলটা জমেছে সেই জলটাকে মেঘে তুলতে কত কাজ করতে হবে? তো যে জলটা জমেছে তার ওজন যদি আমি জানি, তাহলে তার উপর কি এমজি কাজ করছে বের করতে পারবো। তো তার এমজির এগেনস্টে তাকে আবার মেঘে উঠিয়ে দেবো, খেলা শেষ। তাহলে কি সিম্পল কথা, আমাকে ডাব্লিউ বের করতে হবে। এবার ডাব্লিউ কি? ডাব্লিউ হলো এম জি ইন্টু এইচ। এই তো, আর তো কিছু না। এমটা কার?
এমটা হলো যে জলটা আমাকে আবার মেঘে উঠাতে হবে, মেঘ থেকে বৃষ্টি হয়ে যে জলটা তৈরি হয়েছে সেই জলটাকে তো মেঘে উঠাতে হবে। তো যে জলটা তৈরি হয়েছে তার যদি এম বের করতে পারি তাহলেই তো হয়ে গেল। আর হাইট তো দেওয়া আছে 1.6 কিলোমিটার, তাহলে মেন আমাকে এখানে বের করতে হবে খালি এম। কার এম? যে জলটা আমার মাটিতে এখন রয়েছে। তো তার এম কি করে বের করবো? সিম্পল, দেওয়া আছে তার ক্ষেত্রফল দেওয়া আছে, তার গভীরতা দেওয়া আছে, তাহলে আয়তন বের করে নেবো আর জলের ঘনত্ব দিয়ে গুণ করবো, হয়ে গেল। ক্ষেত্রফল কত? মানে কি হয়? এম ইকুয়াল টু এ এইচ আর রো, তাই না? ক্ষেত্রফল ইন্টু হাইট বা গভীরতা করলে এটা হয়ে গেল আয়তন, ইন্টু রো করলে তো ভর। তাহলে এ কত? এ হলো 2.4, এইচ কত? এইচ হলো 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার -2, সেমি থেকে হয়ে গেল মিটার, মিলি সেন্টি ডেসি এককে হয়ে গেল, ইন্টু রো হলো 1000, জলের ঘনত্ব এসআই পদ্ধতিতে 1000 হয়ে গেল। এটা এম হয়ে গেল। তাহলে এখানে ডাব্লিউ জায়গায় বসিয়ে দাও, তাহলে হয়ে গেল এম কত? 2.4 ইন্টু 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ইন্টু 1000, এটা হয়ে গেল এম। জি হলো 9.8 আর এইচ হলো 1.6 ইন্টু 10 কিউব। ব্যাস, এটা বার করলেই তো হয়ে গেল। এটা এখান থেকে এবার এখান থেকে এটা আমি এখানে ইকুয়াল টু করে দিলাম, তাহলে ডাব্লিউ বেরিয়ে গেল। আর তো কিছু নেই অঙ্কটাতে। দেখো অঙ্কটাতে কি বলেছে? 1.6 কিমি আকাশ উঁচুতে মেঘ ছিল, সেই থেকে বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে এত জল তৈরি হলো, সেই জলটাকে মেঘে উঠাতে হবে। তা সেই জলটার যা এম তার এগেনস্টে এম জি, তার এগেনস্টে এইচ উঠাও, আবার মেঘ পর্যন্ত উঠিয়ে দাও, খেলা শেষ। তো কত এটা বের করো, এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে হবে 2.4 ইন্টু 1, এটা 110 যেতে না হয় যেন 10 to the -2, তো তাহলে আরো 2 ঘর আগে 1 ঘর 2 ঘর 0.0125 ইন্টু 1.000 ইন্টু 9.8 ইন্টু 1.6 ইন্টু 1 লিখে 1 2 3 তিনটে শূন্য 470 মিলে গেছে। 470 জুল। আর তো কিছু অঙ্ক, এত সহজ একটা অঙ্ক। পরে দেখো, একটা বস্তুর গতিশক্তির পরিমাণ 1 জুল, ভালো কথা। একে থামানোর জন্য 1 মেগাটাইম বল প্রয়োগ করলাম, ভালো কথা। সেটি থামার আগে কত দূর যাবে? আরে ভাই, এটা কি দেওয়া হবে? দেখো গতিশক্তি ছিল 1 জুল, থামে গেল মানে গতিশক্তি 0 হয়ে গেল। এমন তো অবস্থায় কত দূর যাবে? আমরা জানি যে কার্যশক্তি উপপাদ্য থেকে বলে যে গতিশক্তির যে পরিবর্তনটা সেটা ইকুয়াল টু হয় ওর কার্য। তাহলে কি? ডব্লিউ ইকুয়াল টু কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল। কাইনেটিক এনার্জি দিলাম, ই কে লিখলাম না, হলো। তো ডব্লিউ ইকুয়াল টু আবার এফ ইন্টু এস ইকুয়াল টু কে ফাইনাল এখানে 1 জুল আর কে ইনিশিয়াল এখানে 0, দ্যাট ইজ 1ই হলো। একক তো লেখার দরকার পড়ে না, 1 - 0 দ্যাট ইজ 1। এবার এফ কত? এফ হলো 1 মেগাডাইন, 1 এম ডাইন equal to 10 to the power 6 dyne equal to 10 to the power 6 into 10 to the power 10 dyne থেকে ये করবো তো 10 to the power -5 নিউটন, that is equal to 10 নিউটন, তাই তো? that is equal to তাহলে 10 into s বার করব equal to 1, that is 1 equal to sorry s equal to 1/10 মিটার, that is 1/10 into 10 100, that is equal to 10 সেন্টিমিটার হয়ে গেল। কত যাবে? 10 সেন্টিমিটার যাবে। কি আছে? কিছুই তো নাই অঙ্কগুলোতে, একদম সহজ অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট। 5 আর 6। 5 কি বলছে? 20 কেজি ভরের একটা বালক 1.5 মিনিটে 2.5 কেজি ভরের একটি বাক্স নিয়ে 18 মিটার উঁচু ছাদে উঠলো। সে কি হারে কার্য করলো? মানে তোর ক্ষমতা বের করতে দিয়েছে ভাই, আর কিছু না। কি হারে মানে ঘাবড়ানোর দরকার নেই, W/T। ওকে, এবার ডাব্লিউটা বের করতে হবে। ডাব্লিউ ইকুয়াল টু কি? এবার দেখো কাজটা কি ওর কাজ হলো, 20 কেজি ভরে একটা বালক নিজে 20 কেজি ভর আর 2.5 কেজি ভরে একটা বাক্স, দুটো নিয়ে ও 18 মিটার উঁচুতে উঠবে। দেখো ভাই, ও যেমন 2.5 কেজি ভরের বাক্স নিয়ে উঠছে, সাথে নিজের ওজনকেও কিন্তু ওকে ট্যাকেল করে উপরে উঠতে হচ্ছে। ওভারঅল তার ওপরে কতটা ওজন যাচ্ছে সেটাকে আবার শক্তি নিজেকেই লাগাতে হচ্ছে, মানে কার্যটা নিজেই করছে। তাহলে কার্যটাও কার এগেনস্টে করছে? নিজের ওজন প্লাস বাক্সের ওজন, দ্যাট ইজ
20 + 2.5, এই এটা হলো ওর এই ভরটাকে ও ওভারকাম করতে হবে। তাহলে ইন্টু জি হলো এই ওজনটাকে ওকে ওভারকাম করতে হবে। কতটা ওভারকাম করতে হবে? 18 মিটার। ঠিক আছে, তাহলে জি এর মানটা বসাতে গেলে হবে এখানে হলো 22.5 ইন্টু 9.8 ইন্টু তোমার 18। তাহলে এটা হয়ে গেল তোমার কার্য। তাহলে কার্যর হার কত হবে? 22.5 ইন্টু 9.8 ইন্টু 18 বাই সময় কত? সময় হলো 1.5 মিনিট। 1.5 মিনিট মানে 1.5 ইন্টু 60। ব্যাস, এটা করলেই তোমার বেরিয়ে যাবে ও কী হারে কার্য করলো। 22.5 ইন্টু 9.8 ইন্টু 18 ডিভাইডেড বাই ব্র্যাকেট 1.5 ইন্টু 60, 44.1 কত বেরোচ্ছে? 44.1 44.1 ওয়াট। ওকে, পাওয়ারের একক ওয়াট, জুল পার সেকেন্ড। ঠিক আছে, চলো। 2984 ওয়াট ক্ষমতার একটা ক্রেনের সাহায্যে 750 কেজি ভরের একটি বস্তুকে কত দ্রুততায় উপরে তোলা যাবে? দ্রুততায় মানে বেগ বের করতে হবে। পাওয়ার দেওয়া আছে, বেগ বের করতে হবে। তাহলে পাওয়ারের সাথে বেগের ফর্মুলা হলো P = F.V, মানে বল ইন্টু বেগ। ওকে, তাহলে আবার বল মানে এখানে বল কত? বল হলো mg, কারণ এখানে হলো m হলো তোমার 750 কেজি, একে ওপর উঠাতে হবে। তাহলে 750 ইন্টু 9.8 এটা হলো তোমার বল, ইন্টু ভি কত? ভি বের করবো। আর পাওয়ার কত দেওয়া আছে? 2984। তাহলে এখান থেকে ভি বের করো, হয়ে গেল কত? 2984 ডিভাইডেড বাই 750 ইন্টু 9.8 কত হবে? 2984 ডিভাইডেড বাই ব্র্যাকেটে 750 ইন্টু 9.8 ব্র্যাকেট ক্লোজ, 0.406 মিটার পার সেকেন্ড। দেখি মিলল কিনা? 0.406 মিটার পার সেকেন্ড। ওকে, চলো 5-6 কমপ্লিট। নেক্সট 7-8। 7 কি বলছে? 60 কেজি ভর বিশিষ্ট একটা ব্যক্তির মাথায় 20 কেজি বোঝা নিয়ে 10 সেকেন্ডে 20টি ধাপ উপরে উঠলো। প্রতিটি ধাপের উচ্চতা 20 সেন্টিমিটার হলে ওই ব্যক্তির ক্ষমতা কত? আগের অঙ্ক করলাম, কোনো ব্যাপার না। পাওয়ার ইকুয়াল টু W/T আর W ইকুয়াল টু mgh, মিক্স করলে অঙ্কটা হয়ে গেল। এম কত? নিজের ওজন প্লাস তোমার ওই ব্যক্তি বোঝা সব মিলে করতে হবে। 60 + 20 এই দুটাকে ও একসাথে নিয়ে যাচ্ছে উপরে, নিজেকেও নিয়ে যাচ্ছে, বোঝাটাকেও নিয়ে যাচ্ছে। জি তো 9.8 আর এইচ হলো কতটা নিয়ে যাচ্ছে? 20টি ধাপ উপরে উঠেছে, এক একটা ধাপ 20 সেন্টিমিটার। তাহলে 20 ইন্টু সেন্টিমিটারকে একবারে করে দিলে 0.2, তাই তো? সেমি থেকে মিটার করতে গেলে 10⁻⁻², মানে 100 দিয়ে ভাগ, একটা শূন্য, 1 ঘোরাকে দশমিক, 0.2। এটা হলো mgh। আর এটাকে পাওয়ার করতে গেলে টাইম কত নিয়েছে? 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড ভাগ করে দেবো। তাহলে 60 × 2 = 80 ইন্টু 9.8 ইন্টু 20 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 10। এটা করলে হয়ে যাবে। তো এই শূন্য কেটে গেল, বাকিটা গুণ করতে হবে। 80 9.8 এগুলো 10 ধরে করলে তাতেই হবে, কিন্তু 10 ধরে করলে তোমার বইয়ের সাথে উত্তর মিলবে না। 80 ইন্টু 9.8, যদি জিটাকে 10 ধরো তাহলে মুখে মুখে উত্তর হয়ে যায়, তো তখন উত্তরটা বইয়ের সাথে মিলবে না, কাছাকাছি আসবে। 2 ইন্টু 0.2, তাহলে 313.6 313.6 ওয়াট। ঠিক আছে, এটা হলো তোমার প্রথম মিলল। 7 নম্বরটা হ্যাঁ মিলে গেছে। 8 নম্বর দেখো। 8 নম্বর, গড় 10 সেমি পারদচাপের বিরুদ্ধে মানুষের হৃদযন্ত্র প্রতিস্পন্দনে 50 সেন্টিমিটার কিউব রক্ত পাম্প করে। যদি হৃদযন্ত্রের স্পন্দন মিনিটে 772 বার হয় তাহলে হৃদযন্ত্রের ক্ষমতা কত? এটা একটু ইন্টারেস্টিং অঙ্ক। দেখো, হৃদযন্ত্র যেটা চাপের এগেনস্টে কাজ করে সেটা হলো 10 সেমি পারদের চাপ, আর সে প্রতি পাম্পে যতটা ভলিউম রক্ত পাম্প করে সেটা হলো 50 সেন্টিমিটার কিউব। তাহলে এটা হলো চাপ আর এটা হলো ওর আয়তন যেটা ওই পাম্প করতে পারে। তাহলে ওর কার্যটা পেয়ে গেলাম W = PV। এই ফর্মুলা দিয়ে করতে হবে কিন্তু। হ্যাঁ, আমরা W = যেটা জানি F × S, তাছাড়াও W = জানি PV। এখানে কিন্তু চাপ আর আয়তন দেওয়া আছে। ঠিক আছে, যে ওর হৃদযন্ত্র কত চাপের বিরুদ্ধে কাজ করে আর কতটা পাম্প করে ভলিউম, হয়ে গেল এটা W। এবার ওকে বের করতে হবে পাওয়ার। পাওয়ার কী করে বের করবো? পাওয়ার হলো টোটাল
ও কাজ করছে 1 মিনিট আর পাম্প করছে 72 বার, তাহলে একবারে তোর পিভি কার্য, তাহলে 72 বারে হবে 72 বার পিভি করবে, পাম্প করবে, দিয়ে কাজ করবে, আর সেটা করছে 1 মিনিটে মানে 60 সেকেন্ডে, তাহলে ওর পাওয়ারটা বেরিয়ে যাবে। তাহলে আগে পিভিটা বের করতে হবে। এবার পি কত? পি হলো 10 সেমি পাওয়ারের চাপ, এটাকে আবার বের করতে হবে। 10 সেমি পাওয়ারের চাপ মানে 10 ইন্টু 10⁻² করলাম, তাহলে হয়ে গেল এত মিটার পাওয়ারের চাপ। এতে করলে কি হবে 10 ইন্টু 10⁻², কারণ এসআই করতে হবে, কারণ তোমার এখানে ক্ষমতাটা ওয়াটে আনবো, ঠিক আছে? তো 10 সেন্টিমিটার পাওয়ারের চাপ, তাহলে 10 সেন্টিমিটার থেকে করে দিলাম 10 ইন্টু 10⁻² মিটার হয়ে গেল, ইন্টু কী হয় এই মানে কী হয় জানো 76 পাওয়ার স্তম্ভ, শুনেছ? পাওয়ার স্তম্ভ চাপ স্তম্ভ ইকুয়াল টু কী করতাম আমরা 76 ইন্টু 13.6 ইন্টু 980, ঠিক আছে? 76 হাইট, এইচ, 13.6 পাওয়ারের ঘনত্ব, আর 980 হলো গ্র্যাভিটি। এটা এসআই করছি, তাহলে 10 সেমি পাওয়ারের চাপ হতো 10 ইন্টু 13.6 ইন্টু 980, কিন্তু এসআই করছি বলে 10 সেন্টিমিটারটাই করলাম 10⁻²। এবার 13.6টাকে করে দেবো ইন্টু 13.6 ইন্টু 1000 করলে এটা হয়ে গেল তোমার এসআই হয়ে গেল ঘনত্ব, আর তোমার 980 জায়গায় 9.8, তাহলে হয়ে গেল তোমার পি ইন্টু ভি। ভিটা বাকি আছে ভাই, ভি হলো আয়তন কত? আয়তন 50 সেন্টিমিটার কিউব, তাহলে 50 ইন্টু সেন্টিমিটার কিউব থেকে যদি মিটার কিউব করতে হয়, সেমিতে মিটার 10⁻², 3 বার মানে 10⁻⁻6। এখানে তোমাকে ইউনিট কনভার্সনটাই মেন। দেখো পিভিটা বুঝলে কিনা? পি হলো 10 সেমি পাওয়ার চাপ। এই 10 সেমি পাওয়ার চাপকে আমরা আগে তোমার পাস্কালে পরিণত করলাম। পাস্কালে পরিণত করার জন্য আমি কী করলাম 10 সেন্টিমিটারকে আগে মিটারে পরিণত করলাম, তার সাথে পাওয়ারের ঘনত্ব যেটা সেটাকেও এসআই নিলাম, আর তার সাথে তোমার কী বলে ওটাকে গ্র্যাভিটিটা জি এসআই নিলাম, আর আয়তন কত 50 সেন্টিমিটার কিউব, ওটাকেও এসআই করলাম 50 ইন্টু 10⁻6 মিটার কিউব। ওকে, তাহলে এটা করলে আমার ডাব্লিউ বেরিয়ে যাবে, তারপরে এটা করছি। তাহলে এটাকে ক্যালকুলেশনটা করে নিই, নইলে এত বড় বারবার বসিয়ে কোনো লাভ হবে না। এটা এখানে বসানো যায়, কিন্তু এত বড় বসিয়ে লাভ হবে না, ক্যালকুলেশনটা করেই বসাই। কত 10 ইন্টু 10⁻², এটা কাজ করলো, করে গেছে, ইন্টু 13.6 ইন্টু 1000 ইন্টু 9.8 ইন্টু 50 ইন্টু 10⁻⁻6, তাই তো 0.666 এখানে বসিয়ে দিলে 72 ইন্টু 0.6664 ডিভাইডেড বাই 60, তাহলে করে দাও একটা ক্যালকুলেশন। ইন্টু 72 ডিভাইডেড বাই 60, 0.799 ওয়াট, বা বলতে পারো এটাকে 0.8 ওয়াট। দেখো মিলল কিনা 0.8 ওয়াট মিলে গেছে, ঠিক আছে? দেখো এটা বুঝলে কিনা, এটা খুব ভালো অঙ্ক কিন্তু, যে মানুষের হার্ট রক্ত তোমার পাম্প করে কত আয়তনের, এত আয়তনে, কত চাপে, এত চাপে, তাহলে কার্য কত করে? চাপ ইন্টু আয়তন হয়ে গেল। সিজিএসে সহজ ছিল, ঠিক আছে? সহজ, এটাও সিজিএসে করে আর্ক বের করে তুমি সেটাকে তুমি কিন্তু মানে কী বলবো আর্ক বের করতে করে সেটাকে জুলে কনভার্ট করেও কিন্তু করতে পারতে, কোনো ব্যাপার ছিল না। তাহলে কী করতে 10 সেমি পাওয়ার চাপ মানে 10 ইন্টু 13.6 ইন্টু 980, আর ইন্টু আয়তন 50টা রাখতে, যেটা অ্যান্সার বেরোতো তার সাথে তুমি 10⁻⁷ করলে ওটা মানে আর্ক থেকে জুল হয়ে যেত, তারপর তুমি সেটা 72 দিয়ে গুণ করে 60 দিয়ে ভাগ করলে অঙ্কটা হয়ে যেত, ঠিক আছে? আর এই সব ছোটোখাটো ইউনিট কনভার্সন জানো, চাপের তো ছোট ক্লাস 9 থেকেই জানো, চাপের একটু পাস্কাল করতে গেলে এইচ জি থেকে পাস্কাল করতে গেলে তোমার কি হয় চাপ ইকুয়াল টু হয় মানে লিকুইডের চাপ ইকুয়াল টু হয় এইচ রো জি।
এইচ মানে যে স্তম্ভটা হবে যে হাইটের, যেমন এখানে পাওয়ার স্তম্ভটা 10 সেমি বলেছে, তো আর ইন্টু তার ঘনত্ব ইন্টু গ্র্যাভিটি। এবার গ্র্যাভিটি 9.8 এসআই সবাই জানো, পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি, এটাকে কেজি পার সিসিতে কেজি পার মিটার কিউব করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, আর তোমার 10 সেন্টিমিটারকে মিটার করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। এই তো ঠিক আছে, চলো নেক্সট 9 নম্বর অঙ্ক দেখো কি বলছে। একটা 3.73 কিলোওয়াটের মোটর পাম্পের সাহায্যে একটা কূপ থেকে 8 মিটার ঊর্ধ্বে জল তোলা হচ্ছে। যদি পাম্পের কর্মদক্ষতা 80% হয় তবে মিনিটে কত পরিমাণ জল তোলা যাবে? পাম্পের পাওয়ার দেওয়া আছে 3.73 কিলোওয়াট, কিন্তু পাম্পের কর্মদক্ষতা 80%, মানে ও পাওয়ার যেটা কাজ করতে পারে সেটা হলো মেন পাওয়ার যেটা দেওয়া আছে তার 80%। তার মানে অরিজিনালি পাম্পের পাওয়ার কিন্তু 3.73 ইন্টু 80% কিলোওয়াট, ঠিক আছে, দ্যাটস মিন 3.73 ইন্টু 80/100 কিলোওয়াট, দ্যাট ইজ ইকুয়াল টু 0 কেটে গেল, আর এখানে যাই হোক একবার ওয়াটে করে নিই, 3.73 ইন্টু 8/10 ইন্টু 1000 ওয়াট। এটা হলো কিন্তু পাম্পের মানে যে পাওয়ারটা পাম্প ইউজ করতে পারবে। পাম্পে লেখা আছে 3.73 কিলোওয়াট, কিন্তু পাম্প যে পাওয়ারটা ইউজ করতে পারে তার এফিসিয়েন্সি অনুযায়ী সেটা হলো 80% অফ দ্যাট পাওয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 3.73 ইন্টু 80/100 কিলোওয়াট থেকে এটা ওয়াট করলাম, আর কিছু না। তাহলে এটাকে যদি একটু ক্যালকুলেশন করা যায় তাহলে এখানে আরও 100 নিয়ে এখানে 2 কেটে দেওয়া যাচ্ছে, আর এই একটা শূন্য কেটে দেওয়া যাচ্ছে, তার মানে 3.73 ইন্টু 8 এটা থাকছে। এই ওয়াট হলো পাম্প ইউজ করতে পারে পাওয়ার। এবার পাম্পের কাজ কি? পাম্পের কাজ হলো কিছু পরিমাণ জলকে 8 মিটার উঁচুতে তুলবে। তাহলে এটা কনসিডার এম ভরের জলকে তুলবে। তাহলে এম ভরের জলকে তুলতে ওর কার্য কত করতে হবে? W ইকুয়াল টু এম জি আর এইচ, যেখানে জি হলো গ্র্যাভিটি আর এইচ হলো যতটা তুলবো। এবার মিনিটে তাহলে পাওয়ার কত? অ্যাকচুয়ালি পাওয়ার ইকুয়াল টু হবে এম জি এইচ বাই 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এটা হলো তোমার আমার পাওয়ার, ইউজড পাওয়ার, এই পাওয়ারটা আমার দরকার, ঠিক আছে, আর এই পাওয়ারটা আমি পাচ্ছি, তাহলে এই দুটো পাওয়ার ইকুয়াল হবে। দেয়ারফর 373 ইন্টু 8 ইকুয়াল টু এম ইন্টু 9.8 ইন্টু এইচ কত? এইচ হলো 8 কত মিটার হয়ে গেল? 8 মিটার 8/60। তাহলে এখান থেকে এম বার করলে আমার অঙ্কটা হয়ে গেল। কিন্তু অঙ্কটা বুঝতে পারলে কিনা বলো? দেখো ভাই, পাম্পের পাওয়ার 3.73 কিলোওয়াট, ঠিক আছে, কিন্তু পাম্প 80% এফিসিয়েন্ট, মানে পাম্প যে পাওয়ারটা দেয় সেটা হলো 373 টু 8 ওয়াট, এটা পাম্প দেয়। আমার কাজ হলো কিছু এম পরিমাণ জলকে 8 মিটার তোলা, তাহলে আমার কাজ হলো mgh। এবার সেটা কত পার মিনিটে? প্রতি মিনিটে, তাহলে 60 দিয়ে ভাগ করলে আমার পাওয়ার, এই পাওয়ারটা দরকার, এই পাওয়ারটা আমার মানে এই পাম্প দিয়ে করেছি। তাহলে পাম্পের যেটা পাওয়ার সেটাই তো সেই পাওয়ারের সাথে এই পাওয়ার ইকুয়াল, সেটা ইকুয়াল করে আমার এমটা বের করে নিতে হবে। তাহলে এম ইকুয়াল টু কত হলো বলো? 373 ইন্টু 8 ইন্টু 60 ডিভাইডেড বাই 9.8 ইন্টু 8, তাহলে এই 8 কেটে গেল। এবার এই দুটো গুণ করে 9.8 দিয়ে একটু ভাগ করতে হবে, তার জন্য একটু ক্যালকুলেটার ইউজ করবো, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। ক্যালকুলেটার 373 ইন্টু 60 ডিভাইডেড বাই ব্র্যাকেট 9.8 ব্র্যাকেট ক্লোজ, 2283.67 কেজি, ঠিক আছে। মিনিটে কত পরিমাণ জল তোলা যাবে? 2283.67। আচ্ছা, বইয়ে উত্তরটা আয়তন আছে, তাহলে এখানে আয়তনও বের করতে পারবো। যদি এম জানি তাহলে আয়তন বের করার জন্য কী হবে? ভি ইকুয়াল টু, আমরা জানি তোমার রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এখান থেকে যদি আমরা ভিটা বের করতে চাই তাহলে এম বাই রো করতে গেলে আমার আয়তনটা বেরিয়ে যাবে। এম হলো 2283.67, আর আমি জানি জলের ঘনত্ব 1000 এসআই পদ্ধতিতে, তাহলে এখান থেকে আরও 3 ঘর আগে 10 মিনিট দিলে 2.28367 কত হবে এটা? মিটার কিউব। তাহলে এই হলো আমার তোমার এত আয়তনের জল চলে যাবে, ক্লিয়ার? তাহলে আয়তনে দেখি মিলেছে কিনা। কত নম্বর অঙ্ক? এটা হলো 9 নম্বর অঙ্ক, 2.28 মিটার কিউব, 2.28 মিটার কিউব। ওকে, চলো নেক্সট দেখো 10 নম্বরটা। 2 কেজি ভর বিশিষ্ট একটা বস্তুকে 40 মিটার উঁচু থেকে কোনো স্প্রিংয়ের গদির ওপর ফেলা হলো। ওই স্প্রিংটির বল ধ্রুবক যদি 1960 নিউটন পার মিটার হয় তাহলে স্প্রিংটি কী পরিমাণে সংকুচিত হবে? আচ্ছা, কেসটা এটা বাম্পার দারুণ অঙ্ক।
এটা হলো 2 কেজি ভরের একটা বস্তু, এটা হলো স্প্রিংয়ের তৈরি, এটা হলো একটা গদি, এটা হলো একটা গদি। এই গদির উপর এটা পড়ছে, এটা পড়লো, কতটা পড়বে? 40 সেন্টিমিটার। ওকে, এইবার যখন পড়ে গেল তখন স্প্রিংটা কি হলো? স্প্রিংটা হয়ে গেল সংকুচিত, অর্থাৎ এই গদিটা এখানে চলে এলো। ওকে, এবার দেখো তারপর সংকুচিত হয়ে গেল, তার মানে টোটালি ওকে পড়ার পরও আরও ট্রাভেল করতে হয়েছে, তার মানে ওকে এইখান থেকে যে ট্রাভেলটা করতে হয়েছে এত দূর ট্রাভেল করতে হয়েছে, তার মানে এতটা 40, আর এইখানে মনে করো ও এক্স পরিমাণ সংকুচিত হয়ে গেল। ঠিক আছে, এটা হলো গ্রাউন্ড। তাহলে 40 সেন্টিমিটার পড়লো, আরও স্প্রিংকে সংকুচিত করে আরও 1 সেন্টিমিটারও সংকুচিত স্প্রিংকে করলো, তাহলে ওর টোটাল ট্রাভেল করলো কত? টোটাল ট্রাভেল করলো 40 প্লাস এক্স। তাহলে ও ছিল কোথায়? এখন তার বর্তমান পজিশন থেকে 40 প্লাস 1 সেন্টিমিটার উঁচুতে ছিল। তাহলে যখন স্প্রিং সংকুচিত হয়ে গেল এক্স পরিমাণ, তাহলে ওর যে এনার্জিটা হয়ে যায় সেটা হলো স্প্রিংয়ের মধ্যে, স্প্রিংকে সংকুচিত করার পর যে শক্তিটা হয়, যেটা স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি। তাহলে স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি কত হয়? ই পি অন দ্য স্প্রিং। ঠিক আছে, এটা হলো হাফ অফ কে এক্স স্কোয়ার। ওকে, এটা হলো স্প্রিংয়ের সঞ্চিত শক্তি। এই শক্তিটাও পাইলো কোথা থেকে? ওপরে যখন ছিল সেই পরেই তো এই শক্তিতে, যখন স্প্রিংয়ে চলে গেল এই শক্তিটা পেলাম। তাহলে যখন ও টপে ছিল তখন ওর এনার্জি যেটা ছিল, আর স্প্রিংয়ের পুরো এনার্জিটা স্প্রিংকে সংকুচিত করতে কনভার্ট হয়ে গেল। তাহলে পুরো স্প্রিংয়ের যে এনার্জিটা সেটা যখন টপে ছিল তার এনার্জি সমান। কেন? কারণ এনার্জির কনজারভেশন ল বলে যে শক্তি কখনো মানে সৃষ্টি বা ধ্বংস হয় না, জাস্ট রূপান্তর ঘটে। তাহলে এখানে যা শক্তি ছিল এটাই পাল্টে স্প্রিংয়ের শক্তি হয়ে গেছে। আর এখানে শক্তি কত ছিল? এখানে শক্তি ছিল mgh। কত ছিল? mgh, এটাকে বলে স্থিতিশক্তি, ই অফ পি। এইবার এম কত? এম হলো ওর 2 কেজি, জি কত? 9.8, কিন্তু এইচ কত? কতটা হাইট? ও যেটা হাইট হলো, হাইটটা হলো স্প্রিংয়ে সংকুচিত হওয়ার পর তো এনার্জিটা কনভার্ট হয়েছে। তার মানে এখানে কিন্তু ওর এনার্জি পুরোটা কনভার্ট হয়নি, পুরোটা কনভার্ট হয়েছে এইখানে গিয়ে। তাহলে 40 প্লাস এক্স, এত উঁচুতে ওর যা শক্তি ছিল সেটা ওর স্প্রিংয়ের শক্তিতে কনভার্ট হয়েছে। সো আমার যে এইচটা লাগবে সেই এইচটা কিন্তু 40 সেন্টিমিটার নয়, 40 সেন্টিমিটার সাথে আরও এক্স যোগ করে। এবার যেহেতু এসআই আছে তাহলে এটাকে আমি এসআই ধরবো, এটাকেও এসআই ধরছি। ঠিক আছে, তাহলে এসআই হলো 40 সেন্টিমিটারকে এসআই করতে গেলে 0.4, 100 দিয়ে ভাগ প্লাস এক্স। তাহলে এক্সটাকে কিন্তু আমি মিটারে ধরলাম, খেয়াল থাকে জানো, এক্সটা কিছু ধরলাম মিটারে। তাহলে এইটা হলো আমার হাইট, মানে এখানে এইচ ইকুয়াল টু হলো 40 সেন্টিমিটার প্লাস এক্স। ঠিক আছে, এবার 40 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করে এটাকে মিটার করা হয়েছে প্লাস এক্স, এটা হলো আমার এইচ। তাহলে এটা হলো আমার ইপি। তার মানে এত হাইটে আমার এত এনার্জি ছিল। আবার সেটাই যখন স্প্রিংয়ে চলে গেল কনভার্ট হয়ে গেল হাফ অফ কে এক্স স্কোয়ারে। এই হাফ অফ কে এক্স স্কোয়ার কত? হাফ অফ কে কত? 1960 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এই এনার্জিতে কনভার্ট হয়েছে। তাহলে শর্তানুসারে আমি বলতে পারি 2 ইন্টু 9.8 ইন্টু 0.4 প্লাস এক্স ইজ ইকুয়াল টু হাফ অফ 1960 ইন্টু এক্স স্কোয়ার। এবার এই দুটো সমাধান করে আমাকে এক্সের মানটা বের করতে হবে। তাহলে 2 দিকে চলে এলাম 4, তাহলে 4 ইন্টু 9.8 ইন্টু 0.4 প্লাস এক্স ইকুয়াল টু 1960 এক্স স্কোয়ার। এখানে গুণটা করতে হবে, গুণটা করলে 4 ইন্টু 9.8 আগে গুণ করতে হবে, তারপরে একটু ক্যালকুলেটার লাগবেই। তাহলে কত? 4 ইন্টু 9.8 করলে হলো 39.2 ইন্টু 0.4 করলে 15.68 হলো, প্লাস এটা যদি বাদ দিই তাহলে হলো 39.2 এক্স। ওকে, ইকুয়াল টু 1960 এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে গেল 1960 এক্স স্কোয়ার, এটা দিচ্ছি আসলে মাইনাস 39.2 এক্স। ওকে, মাইনাস 15.68 ইকুয়াল টু 0। এখান থেকে কিছু কমন টমন যদি নেওয়া যায় তাহলে নিতে হবে 15.68কে দেখি তো ডবল করে কী হয়, 15.68 ইন্টু 2 ডবল করে 31 হচ্ছে না। তাহলে এরকম আসলে 1960 এক্স স্কোয়ার মাইনাস 39.2 এক্স
মাইনাস 15.6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কী হয় বলো, মাইনাস বি মাইনাস অফ মাইনাস 39.2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে মাইনাস 39.2 তার স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ কত, এ হলো 1960 ইন্টু সি কত 4ac, সি হলো মাইনাস 15.68, এটা হলো সি 4ac বাই কত হয় বাই 2a, 2 ইন্টু এ কত, এ হলো 1960। ওকে, তাহলে এখান থেকে এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা হলো 39.2 প্লাস মাইনাস রুট ওভার মধ্যে কত থাকবে 39.2 স্কোয়ার হলো মাইনাস ব্র্যাকেট 4 ইন্টু 1960 ইন্টু 15.68 ব্র্যাকেট ক্লোজ। মিলবে, ঘাবড়ানোর কিছু নেই, আমি একটু দেখে মনে হচ্ছিলো মিলবে। তো এটা করলাম, মিলে যাবে, কোনো অসুবিধা নেই। এটা ছিল 39.2 স্কোয়ার করলে হবে 1536.64 আর মাইনাস মাইনাসে প্লাস, এটা হবে হলো 4 ইন্টু 1960 ইন্টু 15.668 করলে এটা হবে 1,2,2,9,3,1.2। এবার এই দুটো যোগ করতে হবে, তাহলে যোগ 1536.64 করতে গেলে হলো 12 যা আছে এটা একবার রুট করে দিচ্ছি, বাই 2 ইন্টু 1960, এটা একবারে করছি। হ্যাঁ, এটা রুটের মধ্যে যদি করো তাহলে এটা যোগ করা হয়ে গেছে। এবার রুট আন্ডার হবে হলো 122.467.84 হলো। হ্যাঁ ব্যাস, এটার সাথে তাহলে এটা তোমার 39.2 প্লাস মাইনাস 352.8 ডিভাইডেড বাই 2 ইন্টু 1960। এবার প্রশ্ন হলো যে নেগেটিভ ভ্যালু তো নেবো না, পজিটিভ নেবো, তাহলে যোগটা নেব। তাহলে যোগ 39.2, ঠিক আছে, ডিভাইডেড বাই ব্র্যাকেটে 2 ইন্টু 1960 করতে গেলে হয়ে গেল 0.1 ইকুয়াল টু 0.1 মিটার। তার মানে কি বুঝলে, 0.1 মিটার সংকুচিত হবে। ক্লিয়ার? চলো নেক্সট, একটু ক্যালকুলেশন কঠিন আছে, চাপের কিছু নেই, ক্যালকুলেশনটা যোগ বিয়োগ গুণভাগ তো পারো, ক্যালকুলেটর টিপো হয়ে যাবে। চলো নেক্সট 11 নম্বর কি বলছে দেখো। একটা ব্যক্তি 15 কেজি ভরের একটা সুটকেস হাতে নিয়ে অনুভূমিক প্ল্যাটফর্মে 10 মিনিট দাঁড়িয়ে থাকলো। এরপরে 20 মিনিট হেঁটে ট্রেনে উঠলো। ট্রেনে ওঠার পর প্ল্যাটফর্ম থেকে 2 মিটার উঁচুতে সুটকেসটি রাখলো। বিভিন্ন ক্ষেত্রে অভিকর্ষের বিরুদ্ধে কার্য কত করলো? ভাই, যখন ও 15 কেজি ভরে সুটকেস হাতে নিয়ে দাঁড়িয়েছিল 10 মিনিট ধরে, ওর কোনো কার্য হয়নি, কারণ সে দাঁড়িয়েছিল, অভিকর্ষ বল কাজ করছিল নিচের দিকে এবং তার সরণ ছিল 0। তাহলে প্রথম ক্ষেত্রে কার্য ইকুয়াল টু 0। দ্বিতীয় ক্ষেত্রে কার্য কত? দ্বিতীয় ক্ষেত্রে ও 20 মিটার হেঁটে ট্রেনে উঠলো, কিন্তু অভিকর্ষ বল কাজ করছে নিচের দিকে আর লোকটা হাঁটছে এইভাবে। তাহলে অভিকর্ষ বল আর কার্যের মধ্যে মানে সরণের মধ্যে অ্যাঙ্গেল কত? 90। তাহলে এখানেও কার্য হলো 0, কারণ cos 90 0। ফাইনালি সে 2 মিটার উঁচুতে সুটকেসটি রাখলো, এক্ষেত্রে অভিকর্ষের বিরুদ্ধে উঠিয়েছে, অর্থাৎ এক্ষেত্রে ওর কার্য হবে।
তাহলে তৃতীয় ক্ষেত্রে কার্য হবে কত তোমার mg8 15 কেজি সুটকেস ইন্টু 9.8 হয়ে গেল mg, আর উঠেছে 2 মিটার, ব্যাস এটাই হলো কার্য। তাহলে কত হলো 15 × 30, 30 ইন্টু 9.8, এটা যদি 10 থাকতো তাহলে কত সুন্দর 300 হয়ে যেত। 30 ইন্টু 9.8 করলে গেলে অ্যান্সার হবে 294 জুল। তাহলে টোটাল কার্য কত? টোটাল ইকুয়াল টু 294 জুল। ক্লিয়ার হয়ে গেল। নেক্সট চলো গাইজ, আমরা শেষ দুটি অঙ্কে চলে এসেছি, দিয়ে আজকের মতো 13 পর্যন্ত অঙ্ক শেষ হচ্ছে এই ফর্মুলাগুলোর উপর করে। নেক্সট আমরা পরের ক্লাসে আবার আসবো। তো লাস্ট দুটো অঙ্ক দেখো, 12 আর 13। 12 কি বলছে? একটা ইঞ্জিনে প্রতি মিনিটে 15 মিটার পার সেকেন্ড থেকে 6000 কেজি জল উপরে তুলতে পারে, ইঞ্জিনের ক্ষমতা কত? আচ্ছা, ইঞ্জিনটা প্রতি মিনিটে 6000 কেজি জল তোলে আর বেগ দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ডে, তাহলে আমাকে কিন্তু সেকেন্ডে কতটা জল তোলে সেটা বের করতে হবে। ঠিক আছে, মিনিটে জল তোলে 6000 কেজি, তাহলে মানে 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড, তাই তো? তাহলে 60 সেকেন্ডে জল তোলে কত? 6000 কেজি। তাহলে 1 সেকেন্ডে জল তোলে 6000/60 কেজি, দ্যাট ইজ ইকুয়াল টু 100 কেজি। কত? 100 কেজি। ওকে, এবার হয়ে গেছে। তাহলে ইঞ্জিনের ক্ষমতা বের করতে হবে কি দিয়ে? বেগ দেওয়া আছে, তাহলে F ইন্টু ভি দিয়ে করবো, তাই তো? আবার F মানে কি? F মানে mg, কারণ জল উপরে তুলবো, mg ইন্টু ভি। m কত? m হলো 100, g হলো 9.8, আর v কত? 15। এই তিনটা গুণ করলে আবার হয়ে যাবে। এই তিনটা যদি গুণ করি তাহলে অ্যান্সার হবে 14700 ওয়াট। 14700 ওয়াট। 14700 ওয়াট, দ্যাট ইজ 14.7 কিলো ওয়াট। হয়ে গেল। চলো, একটা নৌকা 25 মিটার পার সেকেন্ড বেগে চলছে, নৌকার ইঞ্জিনের ক্ষমতা 600 ওয়াট, তাহলে নৌকার গতির বিরুদ্ধে জলের বাধা কত? ও জলের যে বাধা তারই তো বিরুদ্ধে কার্য করেছে, তার জন্য তো ক্ষমতা। তাহলে এখানে ক্ষমতা P ইকুয়াল টু F/V, F ইন্টু ভি, যেখানে এই Fটাই হলো জলের বাধা, কারণ আমরা যে কার্য করি সেই কার্যটা কি? বলের বিরুদ্ধে। এবার নৌকা চলে কোন বলের বিরুদ্ধে? জলের বাধার বিরুদ্ধে। তাহলে যে বলটার বিরুদ্ধে কার্যটা করবো সেটাই হলো জলের বাধা, F। তাহলে এবার পাওয়ারে যে Fটা ইউজ করা হয় সেটাই জলের বাধা, কারণ আমরা পাওয়ারটা কি করে পেয়েছি? W/T করে তো। এবার Wটা কি করে পেয়েছি? F ইন্টু S করে তো। তাহলে এই Fটা কি? কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ। এবার কার্য কোন বল? যে নৌকা চলছে সামনের দিকে, তাহলে নৌকা কার বিরুদ্ধে চলছে? জলের বিরুদ্ধে। তাহলে এই Fটা কি? জলেরই বাধা। তাহলে এইখান থেকেই তো আমরা F ইন্টু S/T-কে ভি পাই, তাহলে Fটাই হলো কিন্তু তোমার জলের বাধা। সো এখান থেকে F ইকুয়াল টু পেয়ে যাবো আমরা P/V, আর P দুটোই দেওয়া আছে। P কত দেওয়া আছে? P দেওয়া আছে 600, আর V কত দেওয়া আছে? 25। তাহলে 25 দিয়ে করতে গেলে 5 5 এ 25, 5 একে 5, 5 2 10, 0, 5 25 5 2 10, 12, 2 5 4 20, সো 24 নিউটন হয়ে গেল। তাহলে 24 নিউটন জলের বাধা। ওকে, তাহলে আমাদের 12 13 শেষ। আমাদের কার্যশক্তির প্রথম অংশ 1 থেকে 13 এখানে সমাপ্ত করলাম। দেখো কেমন লাগছে বলো, রেসপন্স বেশি দাও, তাড়াতাড়ি ক্লাসটা পেয়ে যাবে পরেরটা। ঠিক আছে, কমেন্ট করবে। ঠিক আছে, কেমন লাগছে, কোথায় কোন অঙ্কটা ঠিক লাগলো কি ভুল লাগলো, মানে বুঝতে পারলে কিনা, সব ধরনের কমেন্ট করো, তাহলে আমার এনার্জি বেশি হবে, খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট পাবে। ঠিক আছে, ডিপেন্ড করছে তোমাদের উপর কত তাড়াতাড়ি তোমরা চাও সেকেন্ড পার্ট। ওকে, টাটা।